গতকালের ঘটনার জন্য কে বা কারা অ্যাকচুয়ালি দায়ী ছিল সেটার জন্য তো মুখ্যমন্ত্রী একটা তদন্ত কমিটি তৈরি করেছেন, তারা তদন্ত করছে, তাই ওটা নিয়ে ডাইরেক্টলি আমরা কোনো কথা বা আমি কোনো কথা বলতে পারবো না। কিন্তু পুরো ঘটনাটা কি ঘটেছিল আর কয়েকটা প্রশ্ন আমি করব, সেটা থেকে আপনারা আশা করি সকলেই বুঝতে পারবেন যে প্রবলেমটা কোথায় ছিল, কি হয়েছিল, এবং আপনাদের বিচার বুদ্ধি আছে, আপনারা সবটাই বুঝতে পারবেন। যারা প্রত্যক্ষদর্শী ছিল, যারা টিকিট কেটে মাঠে দেখতে গেছিল মেসিকে, তাদের কাছ থেকে যা স্টেটমেন্ট আমি শুনেছি বা তাদের দু একজনের সঙ্গে আমি কথাও বলেছি, আমাদের এখান থেকেও অনেকে গিয়েছিল, তাদের সমস্ত বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো এবং আপনারা তাহলে কিছুটা ক্লিয়ার হবেন বিষয়টা নিয়ে। প্রথমত, পুরো অনুষ্ঠানটা যেরকমভাবে হওয়ার কথা ছিল সেইভাবেই কিন্তু শুরু হয়েছিল। যারা দর্শক আসনে ছিল তারা বলছে যেটা, যে তারা মেসিকে দূর থেকে দেখতে পাচ্ছিল না, কারণ ওখানে প্রচুর লোক দাঁড়িয়েছিল। তারা মেসিকে ঘিরে সেলফি তুলছিল, কয়েকজন পুলিশ অফিসারও সেখানে মেসির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে, বা সিচুয়েশনটা মেসির সঙ্গে না হলেও ওই সিচুয়েশনে মেসির আশেপাশে তারা রয়েছে সেটা দেখানোর জন্য সেলফি তোলার চেষ্টা করে এবং সেলফি তোলে। এরপর মেসি যখন সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে মাঠের গ্যালারির দিকে যায়, তখনও তাকে ঘিরে এত লোক ছিল যে গ্যালারি থেকেও পরিষ্কার মেসিকে দেখা যাচ্ছিল না, এবং মেসি যেহেতু আর্জেন্টিনার জার্সি বা কোনো আইকনিক ড্রেসে ছিল না, নর্মাল ড্রেসে ছিল, তাই কেউ বুঝতেই পারছিল না যে কোনটা অ্যাকচুয়ালি মেসি। প্লাস মেসি শুধু নয়, মেসির সঙ্গে যতজন লোক আশেপাশে ছিল তারাও সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছিল। যদি শুধু একা মেসি নাড়তো বা তিনজন প্লেয়ার যারা ছিল, সুয়ারেজ, রড্রিগো, ওরা হাত নাড়তো, তাহলেও সমর্থকরা বুঝতে পারতো যে এইটা হচ্ছে মেসি, সুয়ারেজ, রড্রিগো। কিন্তু নয়, বাকি সকলেই সমর্থকদের দিকে হাত নাড়ছিল যেন তারাও মেসির মতো সেলিব্রিটি, বা তাদের দেখতেই যেন দর্শকরা এসছিল। এরপর মেসি কিন্তু মাঠ থেকে বেরিয়ে যায়। একটা জিনিস মনে রাখুন, যতক্ষণ মেসি মাঠে ছিল ততক্ষণ সমর্থকদের মধ্যে ক্ষোভ থাকলেও সমর্থকরা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যায়নি। তারা কখন চলে গেল, যখন তারা দেখলো যে না, মেসিকে তারা দেখতেই পেল না, মেসি যে টাইমটা ধরে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেই টাইম ধরে অনুষ্ঠানটা হলো না, যা যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই ইভেন্টগুলো হবে, কোনোটাই যখন হলো না, তখন সমর্থকরা চিট হয়েছে নিজেরা, যে এত টাকা দিয়ে টিকিট কেটে যা যা বলা হয়েছে কিছুই হলো না, সেই কারণে তারা কন্ট্রোলের বাইরে চলে গেল। এবার যে খবরটা পাওয়া যাচ্ছে যে মেসি কেন আগে বেরিয়ে গেল, মেসি আগে বেরিয়ে গেল কিন্তু গ্যালারির সমর্থকদের জন্য নয়। মেসিকে ঘিরে যারা ছিল তারা মেসির গায়ের কাছে চলে আসছিল, মেসিকে টাচ করছিল বারবার, যেটা মেসির প্রোটোকলের, সিকিউরিটি প্রোটোকলের বাইরে। তাই জন্য মেসির যে সিকিউরিটি ইনচার্জ ছিল সে ডিসাইড করে যে মেসি আর এখানে এক মুহূর্ত থাকবে না, বা এখান থেকে মেসিকে সরিয়ে নিয়ে যেতে হবে। বা বলতে পারেন সমস্ত ঘটনার উৎপত্তি হচ্ছে মেসির চারপাশে থাকা লোকজনের জন্য, গ্যালারিতে বসে থাকা লোকজনের জন্য নয়। তো স্বভাবতই প্রশ্ন আসে, তারা ওখানে কেন ছিল, তাদেরকে কে বা কারা পারমিশন দিল যে মেসির এত কাছে যাওয়ার জন্য এবং মেসির সঙ্গে মাঠে ঘোরার জন্য। শতদ্রু দত্তকে অ্যারেস্ট করা হয়েছে, যেটা আমরা দেখেছি যে শতদ্রু দত্ত অর্গানাইজার, তার ওপর দায় বর্তায়, এটা কেউ অস্বীকার করতে পারবে না এবং শতদ্রু দত্ত নিজেও পারবেন না। কিন্তু এটাও দেখা গেছে তিনি বারবার ওই ক্রাউডটাকে সরানোর চেষ্টা করেছেন, ফাঁকা করে দেওয়ার কথা বলেছেন, কিন্তু সেটা কেউ শোনেনি। এখন যদি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি পাড়ায় একটা অনুষ্ঠানের অর্গানাইজার, আপনি অরিজিৎ সিংকে নিয়ে আসছেন ধরুন, এবার আপনার এলাকার বিধায়ক, কাউন্সিলর, চেয়ারম্যান তারা এসে যদি মেসি অরিজিৎ সিংকে জড়িয়ে ধরে বা তার সঙ্গে হ্যান্ডশেক করতে চায়, তো আপনি কি তাদের আটকাতে পারবেন? কারণ তারপরে তো আপনাকে এদেরকে নিয়েই চলতে হবে, অরিজিৎ সিং হোক বা মেসি হোক, সে তো চলে যাবে অনুষ্ঠানটা করে দিয়ে। দু নম্বর প্রশ্ন হচ্ছে, আমি বা আপনিও যদি যে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করি, সেটা মেসি, অরিজিৎ সিং যেই হোক না কেন, তার সিকিউরিটির তো কিছু ব্যবস্থা করতেই হবে অর্গানাইজারকে। তো অর্গানাইজার এই সিকিউরিটির দায়িত্ব কাকে দিয়েছিল? কয়েক জায়গায় বলতে শুনছি আমি অনেককে, যে কলকাতা পুলিশের দায়িত্ব ছিল মেসিকে সুরক্ষিতভাবে মাঠে নিয়ে আসা এবং তাকে সুরক্ষিত মাঠ থেকে বের করা, সেটা পুলিশ করেছে। কিন্তু মেসির সিকিউরিটি প্রোটোকল যখন বারবার ভাঙা হচ্ছিল, সেই সময় সিকিউরিটির দায়িত্ব কার ছিল বা কার কথায় এই প্রোটোকলগুলো ভাঙা হলো? দু নম্বর বিষয় হচ্ছে, খেলা হোক, অনুষ্ঠান হোক,
সমর্থকরা যে কোনো কারণে ভায়োলেন্ট হতে পারে, যে কোনো কারণে হতে পারে, এমন কিছু ঘটনা ঘটতেই পারে মাঠে, এটা আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারেন। এটা খেলার মাঝখানেও এই মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হলেও ঝামেলা হয়। তো সেই ঝামেলা যাতে না হয় বা ঝামেলা হলে সেটাকে থামানোর দায়িত্ব কার ছিল? অর্গানাইজারের। যদি অর্গানাইজারের হয়েও থাকে তাহলেও সেটা বিশাল বড় মেস, কারণ আপনি একটা অর্গানাইজারকে দায়িত্ব দিচ্ছেন এত হাজার, প্রায় 50,000-এর ওপর লোককে কন্ট্রোল করার, যেটা নেক্সট টু ইম্পসিবল। সেক্ষেত্রেও দায় বর্তায় প্রশাসনের ঘাড়ে, এবং যদি দায়িত্বটা প্রশাসনের হয় তাহলে তো দায়টা প্রশাসনের ঘাড়েই থাকছে। মানে আপনি যেদিক দিয়েই তাকাবেন না কেন, সিকিউরিটি ব্রিচ হওয়ার ক্ষেত্রে দায়টা সব সময় প্রশাসন এবং পুলিশের ওপরই থাকবে। কারণ আমার ধারণা কোনো পার্সোনাল বা প্রাইভেট সিকিউরিটি সংস্থার এই ক্ষমতা নেই যে 50,000 লোককে তারা কন্ট্রোল করবে। সব থেকে বড় ঘটনা যে তারপরে হায়দ্রাবাদেও কিন্তু মেসির একই রকম একটা অনুষ্ঠান হয়েছে, খুব নির্বিঘ্নে হয়েছে, প্রত্যেকটা দর্শক খুব খুশি, মেসিকে খুব ভালোভাবে দেখা গেছে, মেসিকে বল নিয়ে প্র্যাকটিস করতে দেখা গেছে। এখন দেখুন, এক্ষেত্রে পাল্টা যুক্তি থাকতে পারে যে কলকাতায় এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর বাকি যে সমস্ত জায়গায় মেসির শোটা হবে সেখানে অর্গানাইজার একই, কিন্তু সিকিউরিটি কনসার্ন অনেক ভালো করে দেখা হবে, সেই সমস্ত স্টেট এটা দেখে শিক্ষা নেবে এবং এই ঘটনা ঘটতে দেবে না। এটা একটা সম্পূর্ণ যুক্তিযুক্ত ব্যাপার। আমি তো হায়দ্রাবাদে দেখলাম মেসি মাঠে নামার সাথে সাথে কোনো বিশেষ ব্যক্তিত্ব কেন কাউকেই ম্যাক্সিমাম ঢুকতে দেওয়া হয়নি, একজন কি দুজন সেলিব্রিটি ছিলেন, ফলে কোনো রকম প্রবলেমই হয়নি। সব থেকে বড় বিষয় আমি যেটা দেখলাম যে রাহুল গান্ধী, তিনি আমাদের এখানকার যে কোনো নেতা মন্ত্রীদের থেকে কিন্তু অনেক বড় লেভেলের একজন সর্বভারতীয় নেতা। এবার আপনি পলিটিক্যালি তাকে সমর্থন করেন কি করেন না সেটা পরের বিষয়, কিন্তু রাহুল গান্ধীকেও দেখলাম অত্যন্ত ভদ্রভাবে একজন সাধারণ মানুষের মতো অনেকটা পেছনে ছিলেন। যখন তাকে বলা হচ্ছে বা মেসির সঙ্গে কোনোভাবে ইন্ট্রোডিউস করানো হচ্ছে তখনই তিনি সামনে যাচ্ছেন, একবারও জড়িয়ে ধরেননি বা গালে চুমু খেতে যাননি, বা মেসি তার ছোটবেলার বন্ধুর বা পাশের বাড়ির ছেলে এরকম একটা হাবভাব প্রকাশ করারও চেষ্টা করেননি। তো যেটা ভালো দিক দলমত নির্বিশেষে সেটা তো বলতেই হবে, কারণ এটা তো কোনো রাজনৈতিক মঞ্চ নয়। তো যে যেটা ভালো করছে বা যার থেকে যেটা শেখা উচিত সেটা তো বলতেই হবে। আর দুটো জিনিস আমার ভীষণভাবে চোখে পড়েছে। একটা হচ্ছে যারা মেসিকে জড়িয়ে ধরে সেলফি তুলতে চাইছেন বা মেসিকে বারবার জড়িয়ে ধরছেন, কাঁধে হাত দিচ্ছেন, পিঠ চাপড়াচ্ছেন, তারা কি প্রমাণ করতে চাইছেন? যে মেসির মতো প্লেয়ারদের সঙ্গে আমি যখন তখন ঘুরে বেড়াই, পিঠে হাত দিয়ে কথা বলি, হ্যাঁ, কাঁধে হাত দিয়ে ছবি তুলি, আমি সেই জন্য একজন বিশাল বড় হনু হয়ে যাচ্ছি। আরে ভাই, প্লেনে ওঠার পর মেসিকে যদি জিজ্ঞেস করা হয় ওই যে আপনার সঙ্গে কাঁধে হাত দিয়ে ছবি তুলেছিল লোকটার নাম কি, মেসি বলতে পারবে না। আর একটা 15 থেকে 20 বছরের বাচ্চা হয়, তার কাছে মেসির সঙ্গে দেখা করতে যাওয়া, মেসি তার কাছে ভগবান একটা জিনিস। কিন্তু আদ্দামরা লোকেরা 10 লাখ টাকা খরচ করে মেসির সঙ্গে সেলফি তুলতে যাচ্ছে। কী হবে সেই সেলফিটা দিয়ে? আপনি লোকের কাছে প্রচার করবেন যে মেসির সঙ্গে সেলফি তুলেছি, আমি এত বড় লেভেলের লোক। আরে বাবা, সেটাও তো মিথ্যে কথা। আপনি যদি কিছু টাকা দিয়ে একটা মার্সিডিস গাড়ি নিয়ে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলে দেখাতে চান যে গাড়িটা আপনার, ব্যাপারটা তো তাই দাঁড়িয়ে যাচ্ছে। সেই রকম একটা ভাঁওতাই তো হচ্ছে। সেই ভাঁওতা আপনারা দিচ্ছেন এত বড় বড় লোকজনেরা। আপনাদের বিচার বুদ্ধি শিক্ষা দীক্ষা কিছু আছে বলেই তো মনে হচ্ছে না। মেসিও আপনার আমার মতো একজন রক্ত মাংসের মানুষ, তার প্রচুর কৃতিত্ব আছে, তার কৃতিত্বটাকে রেসপেক্ট দিন। আর আপনার সাথে ছবি তুলে যদি মেসিকে মনে করেন আপনার সমান বা আপনি মেসির কাছাকাছি, তাহলে আপনি তো মেসির কাছাকাছি পৌঁছতে পারবেন না, মেসিকে বরং নিচে নামিয়ে আনবেন আপনার কাছে। ওখানে যে কজন বাচ্চা ছিল তাদের ক্ষেত্রে এরকম ব্যাপার দেখা যায়নি, তারা বরং ভয়ে ছিল। বড় বড় লোকজনেরা রয়েছে, পুলিশ রয়েছে, আমি কি মেসির কাছে যাব? কিন্তু যারা বড় লোক ছিল ওখানে, বয়স্ক লোক, তাদের মধ্যে সেই ব্যাপারটা দেখা যায়নি। এবং এটা আমার খুব অ্যালার্মিং লেগেছে যে যদি আমাদের এখানকার যারা মোটামুটি বলতে পারেন ম্যাচিউরড লোকজন, যারা হয়তো সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে, তারা কি করে এতটা ইম্যাচিউরড হয়ে যেতে পারে? আর তার থেকেও বড় অ্যালার্মিং যেটা লেগেছে যে সমর্থকরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাতে গিয়ে যেটা করলো, সেটা কিন্তু বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনার সঙ্গে অনেকটাই আপনি মিল খুঁজে পাবেন। ওখানেও দেখা গেছে সরকারি সম্পত্তি ভেঙে কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছে। গতকালও সেই রকম জিনিস দেখা গেছে, এটা কিন্তু আগে দেখা যায়নি। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে জনগণের মনে কিন্তু একটা বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, তার বহিঃপ্রকাশ এটা। কালকের ঘটনাটা শুধু এটার জন্য দায়ী আমার তো মনে হয় না দেখে।
পুরো ঘটনাটাই একটা বিশাল বড় ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। আপনাদেরকে কি কি ঘটনা ঘটেছিল সবটাই তুলে ধরলাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন যে কি ঘটেছিল আর কেন হলো এই বিষয়টা, এবং এর ফলে কি কি ক্ষতি হলো। যদ্দূর শোনা যাচ্ছে যে সিকিউরিটি কনসার্নের ক্ষেত্রে ফিফার কোনো রকম আন্তর্জাতিক ম্যাচ হওয়া থেকে যুব ভারতী ব্যান হতে পারে, কারণ বিষয়টা ফিফা পর্যন্ত পৌঁছে গেছে। ছোটদের বিশ্বকাপের কিছু ম্যাচ যুব ভারতীতে হওয়ার কথা ছিল, সেটাও সম্ভবত হবে না। সেটা কী কারণ আমি বলতে পারবো না। যে কোনো কারণে যদি ফিফা থেকে কোনো নিষেধাজ্ঞা নাও আসে, তাহলেও যুব ভারতীকে আবার প্রপার জায়গায় নিয়ে আসতেও একটা মিনিমাম টাইম লাগবে। ততদিনের মধ্যে করতে পারবে কি না, কারণ শুধুমাত্র টাকাটা ফ্যাক্টর নয়, সময়টাও ফ্যাক্টর। একটা মিনিমাম রিপেয়ারিংয়ের জন্য তো একটা মিনিমাম টাইম দিতে হবে। আর যেটা গতকালের ভিডিওতে বলেছিলাম, জানুয়ারি থেকে আইএসএল শুরু হলে যে দুটো সেন্ট্রালাইজ ভেন্যুর কথা ভাবা হয়েছিল, তার মধ্যে একটা কলকাতা ছিল, সেটাও আদৌ হবে কি না সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এবং কলকাতা যুব ভারতী দুটোই ইন্টারন্যাশনালি একটা বাজে কারণে ফেমাস হলো, বা যা বলবেন, বা সারা পৃথিবীর কাছে ইন্টারন্যাশনালি একটা বদনাম হলো, এটাও বলতে পারেন। তো এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।